তো প্যারামিটারস হচ্ছে যে কিছু কিছু ছোট ছোট কিছু টেকনিক যেগুলো আমাদের এমআরআই করার সময় বা এমআরআই প্রোটোকল সেট করার সময় এগুলো চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করা যায়। যেমন এক্স রে করার সময় আমরা কিছু প্যারামিটার ইউজ করি, যেমন কেবি, এমএস, এগুলো হচ্ছে এক্স রে প্যারামিটার। সিটি স্ক্যানের জন্য কেবি, এমএস বা মিলি সেকেন্ড, মিলি অ্যাম্পিয়ার, এগুলোর উপর নির্ভর করে ছবির কন্ট্রাস্ট। তো ঠিক এমন ভাবেই এমআরআই তেও অনেক ধরনের প্যারামিটার আছে যেগুলোর উপর ছবির কন্ট্রাস্ট, ছবির কোয়ালিটি এগুলো নির্ভর করে। তাহলে আমরা দেখি এগুলো কি কি। প্যারামিটারস গুলো কি? প্যারামিটারস মানে হচ্ছে ভেরিয়েবল। প্যারামিটারস আর ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে যে এই জিনিসগুলো পরিবর্তন করা যায়, ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। প্রোটোকলস হচ্ছে ভ্যারাইটিস অফ প্যারামিটার সিলেক্টেড বাই অপারেটর। তাহলে প্রোটোকল তৈরি হয় হচ্ছে অনেক ধরনের প্যারামিটারস একসাথে করে এক একটা প্রোটোকল তৈরি হয়, এবং প্যারামিটার এক এক প্রোটোকলে এক এক ধরনের প্যারামিটারস এর চেঞ্জ থাকে, এবং যার কারণে এক এক প্রোটোকলে এক এক ধরনের কন্ট্রাস্টের ছবি পাওয়া যায়। তো ইমেজ কন্ট্রাস্ট এন্ড রেজলিউশন ইন এমআরআই ডিপেন্ডস অন ডিফারেন্ট প্যারামিটারস। তার মানে একটা এমআরআই এর ছবির কন্ট্রাস্ট, অর্থাৎ ছবিটা কিরকম হবে, কোন টিস্যু গুলো কিরকম দেখা যাবে, এবং রেজলিউশন অর্থাৎ কোয়ালিটি, ছবির কোয়ালিটি কেমন হবে, এগুলো এই প্যারামিটারস এর উপর নির্ভর করে। তো প্যারামিটারস যেগুলো আছে এভেলেবেল ইন পালস সিকোয়েন্সেস, অর্থাৎ এক একটা এমআরআই এর এক একটা পালস সিকোয়েন্সের প্যারামিটার গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক। তো ইন্ট্রিনসিক প্যারামিটার গুলো হচ্ছে একটা ইমেজের কন্ট্রাস্ট ঠিক করে, যে কন্ট্রাস্টটা কিরকম হবে। আর এক্সট্রিনসিক প্যারামিটার গুলো হচ্ছে একটা ছবির কোয়ালিটি কেমন হবে, এগুলো ঠিক করে। তাহলে ইন্ট্রিনসিক প্যারামিটারের মধ্যে আছে হচ্ছে টিআর, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিপিটেশন টাইমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিআর, রিপিটেশন টাইম, তো টিআর। তারপর হচ্ছে ইকো টাইম হচ্ছে টিই, আর ফ্লিপ অ্যাঙ্গেল হচ্ছে এফএ, এবং ইনভার্সন টাইম হচ্ছে টিআই। তো এই সবগুলো প্যারামিটার্স কিন্তু এক একটা আমরা যখন সফটওয়্যারের প্রোটোকল সিলেক্ট করি বা প্রোটোকল ওপেন করি, তখন কিন্তু এই প্যারামিটার্স গুলো দেখতে পারি যে এগুলোর এক একটা ভ্যালু থাকে, টিআর বা টি, ফ্লিপ অ্যাঙ্গেল, টিআই, সবগুলোর এক একটা ভ্যালু দেওয়া থাকে। এই ভ্যালু গুলো আমরা ইচ্ছা করলে কম বেশি করতে পারি, কিন্তু তারপর একটা নির্দিষ্ট সীমা আছে। আর এক্সচেঞ্জিং প্যারামিটার গুলো আছে নাম্বার অফ অ্যাকুইজিশন, তো এনএ। তো নাম্বার অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে স্ক্যান একটা ইমেজ তৈরি করার জন্য কতবার স্ক্যানটা নিবে, ওটা হচ্ছে নাম্বার অফ অ্যাকুইজিশন। তো এটা অনেক সময় সিমেন্সে থাকে, এভারেজ হিসেবে থাকে, এভারেজ নাম থাকে, এবং ফিলিপসে সম্ভবত এনে থাকে। তারপর আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কে এমএক্স দ্বারা প্রকাশ করা হয়। তারপর ফিল্ড অফ ভিউ, এফওভি, সাইজ থিকনেস, এসটি, সাইজ গ্যাপ, এসজি, ফেস এনকোডিং, পিই, তো ব্যান্ডউইথ, বিডব্লিউ। তো এগুলো হচ্ছে কমন প্যারামিটার যেগুলো সবসময় কাজে লাগে, এবং এগুলোই আমাদেরকে চিনে রাখতে হবে। আচ্ছা, এফ এবং এখন টি আই একটু জি, ডিসকাস করতেন। এফ এ এফ এবং টি আইটা ফ্লিপ একটু। অ্যাঙ্গেল। জি। হ্যাঁ, আমি সবগুলাই জি। একটা একটা জি। করে ডিসকাস করবো, আমি আসতেছি, একটা একটা করে আসতেছি। আচ্ছা, এর হচ্ছে বেসিস অফ দ্যাট ইফেক্ট অন ইমেজ। ওকে। আচ্ছা, ইন্ট্রিনসিক প্যারামিটার গুলো কোনগুলো? মডিফাই দা মডিফাই দা ইনহারেন্ট সিগন্যাল প্রডিউসড বাই ভলিউম এলিমেন্ট, অর্থাৎ
একটা নির্দিষ্ট স্লাইস থেকে কি পরিমাণ কি পরিমাণ সিগন্যাল পাওয়া যাবে, এটা এই এক্সটেন্সিভ প্যারামিটার দ্বারা নির্ধারণ করা হয়। এবং অনলি সিগন্যাল প্রডিউসিং পোর্শন অফ ইমেজ হুইচ ইজ পেশেন্ট অ্যানাটমি। তো একমাত্র পেশেন্টের যে পার্টটা আমরা স্ক্যান করতেছি ওই পার্ট থেকেই সিগন্যালটা আসবে। এবং এই সিগন্যালটা কি ধরনের সিগন্যাল হবে এটা নির্ভর করে ইন্ট্রিনসিক প্যারামিটারের উপর। আর এক্সটার্নাল প্যারামিটারস কি করে, ইনফ্লুয়েন্স দ্য মেকানিক্স অফ ডাটা কালেকশন or other factors external to tissue। অর্থাৎ এক্সটার্নাল প্যারামিটারস গুলা যে সিগন্যালটা কিভাবে কালেকশন করবে, তাহলে এক্সটার্নাল প্যারামিটারস গুলো হচ্ছে যে কিভাবে একটা সিগন্যাল থেকে ডাটা কালেকশন করা হবে একটা টিস্যু থেকে। এবং এগুলো হচ্ছে এক্সটার্নাল টিস্যু ফ্যাক্টরস, অর্থাৎ টিস্যুর উপর নির্ভর করে না, এগুলো নির্ভর করে একটা মেশিনের ক্যাপাসিটির উপর বা সফটওয়্যারের ক্যাপাসিটির উপর নির্ভর করে এই প্যারামিটারস গুলো। তো প্রথমে আছে রিপিটেশন টাইম, দ্য টিআর। রিপিটেশন টাইম হচ্ছে টাইম বিটুইন বিগিনিং অফ ওয়ান রেডিও ফ্রিকোয়েন্সি এক্সাইটেশন পালস টু সাকসেসিভ রেডিও ফ্রিকোয়েন্সি এক্সাইটেশন পালস অ্যাপ্লাইড টু এ গিভেন ভলিউম অফ টিস্যু। তো আমরা যদি নিচের যে ডায়াগ্রামটা কল্পনা করি, যে আমরা জানি যে একটা এমআরআই সিকোয়েন্সে যে ইমেজ তৈরি করার জন্য আমাদের রোগীর টিস্যুতে রেডিও ফ্রিকোয়েন্সি দিতে হয়, বারবার রেডিও ফ্রিকোয়েন্সি দিতে হয় এবং রেডিও ফ্রিকোয়েন্সি অফ করতে হয়। তো যখন প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, মনে করি এটা হচ্ছে একটা টাইম স্কেল, এই লাইনটা হচ্ছে টাইম স্কেল। এবং এই টাইমে প্রথম 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়া হলো। এবং তারপরে আবার এই পর্যায়ে এই টাইমে গিয়ে 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস আবার দেওয়া হলো। তাহলে এই যে দুইটা 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালসের যে মধ্যবর্তী সময়, এই সময়টা হচ্ছে টিআর, মানে রিপিটেশন টাইম। তাহলে প্রথম 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে কিন্তু আমাদের 180 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দুইবার দেওয়া হয়েছে। দুইবার দেওয়ার পরে এই সময়ে আমরা সিগন্যাল রিসিভ করেছি, আমরা কয়েলে সিগন্যাল রিসিভ করেছি টিস্যু থেকে। এবং রিসিভ করার পরে এই সময়ে আমরা আবার 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দিয়েছি। তাহলে এই যে দুইটা 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালসের মধ্যবর্তী সময়, তাহলে আশা করি টিআরটা বোঝা গেছে যে দুইটা 90 ডিগ্রি পালসের মধ্যবর্তী সময় হচ্ছে টিআর। এবং টিআর কি কি নির্ধারণ করে, অ্যামাউন্ট অফ টি1 ওয়েটিং কন্ট্রিবিউশন টু ইমেজ কন্ট্রাস্ট। অর্থাৎ একটা ছবির টি1 বৈশিষ্ট্যটা কেমন হবে সেটা টিআর নির্ধারণ করে। যদি টিআর শর্ট হয় তাহলে টি1 ওয়েটিংটা স্ট্রং হয়, অর্থাৎ ইমেজের টি1 বৈশিষ্ট্যটা শক্তিশালী হয়। আবার যদি টিআর বেশি হয়, লম্বা হয় টিআর, অর্থাৎ টিআর টাইমটা লম্বা হয়, তখন টি1 ওয়েটিংটা কমে যায়। অর্থাৎ টি1 ওয়েটিং মানে যে টি1, একটা টিস্যু টি1 যে বৈশিষ্ট্যটা সেটা কমে যায়। টিস্যুস উইথ শর্ট টি1 appear bright because they regain most of their longitudinal magnetization during the TR interval and thus produce a strong image signal। তো যেসব টিস্যুর টি1 টাইম কম, ওইসব টিস্যু গুলা খুব দ্রুত তাদের এই লঙ্গিটিউডাল ম্যাগনেটাইজেশনটা ফিরে আসে, এবং যার কারণে এগুলো একটা শক্তিশালী এমআর সিগন্যাল দেয়। আবার যেসব টিস্যুর টি ওয়ান টাইম লম্বা, সেই টিস্যুগুলো অ্যাপিয়ার ডার্ক, অর্থাৎ এই কালো দেখায়, ইমেজে কালো দেখায়। কারণ কারণ তাদের লঙ্গিটিউডাল ম্যাগনেটাইজেশনে ফিরে আসতে, অর্থাৎ ওই জেড অ্যাক্সিসে ফিরে আসতে সময় বেশি লাগে। এন্ড দাস প্রডিউস এ উইকার এমআর সিগন্যাল, এবং তারা একটি দুর্বল এমআর সিগন্যাল পাঠায়।
তো একটা গ্রাফের সাহায্যে আমরা এই ছবিটা আরো বুঝতে পারি ব্যাপারটা, যে আমরা যদি এই দুইটা টিস্যু চিন্তা করি, যে একটা টিস্যু হচ্ছে রেড আর একটা টিস্যু হচ্ছে ব্লু, এবং এটা হচ্ছে টাইম টাইম স্কেল, এবং এটা হচ্ছে ব্রাইটনেস, এই অ্যাক্সিসটা হচ্ছে ব্রাইটনেস এবং এই অ্যাক্সিসটা হচ্ছে টাইম। তাহলে এখন দেখা যাচ্ছে যে রেড টিস্যু আর ব্লু টিস্যু যদি চিন্তা করি, যে রেড টিস্যুর T1 টাইম হচ্ছে শর্ট এবং লং, ব্লু টিস্যুর T1 টাইম হচ্ছে লং। যার কারণে একটা নির্দিষ্ট সময়ে যদি আমি এই সময় ধরি যে এটা হচ্ছে টিআর টাইম, তো এই টাইমে যদি আমরা এই রেড টিস্যুর কথা চিন্তা করি, যে রেড টিস্যু কিন্তু অনেক আগেই তার জেড এক্সিসের দিকে বেশি চলে আসছে, অনেক দ্রুত তার জেড এক্সিসের দিকে চলে আসছে। কিন্তু এই ব্লু টিস্যু কিন্তু অত দূর যাইতে পারে নাই, আর একটু নিচে আছে। তার মানে এই ব্লু টিস্যুর এই পর্যায়ে যাইতে আরো বেশি সময় লাগবে, এদিকে লম্বা সময় পরে তারা এক জায়গায় মিলিত হবে, অর্থাৎ এক সময় তারা একই অবস্থায় যাবে। কিন্তু এই রেড টিস্যুটা আগেই তার জেড অ্যাক্সিসে চলে আসছে। এই টাইমে যে এই যে দুইটা টিস্যুর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে যে T1 টাইমিং ডিফারেন্স, এই এই সময় এই ডিফারেন্সের কারণে কিন্তু ছবিতে দুইটা টিস্যুর মধ্যে কন্ট্রাস্ট দুই রকম হয়। এখন আমরা চিন্তা করতে পারি যে এই রেড লাইনটা হচ্ছে ফ্যাটি টিস্যু এবং এই ব্লু লাইনটা হচ্ছে ওয়াটার টিস্যু। তাহলে এই সময়ে ফ্যাটের ফ্যাটের ইমেজ গুলো আমরা সাদা পাবো এবং ওয়াটারের ইমেজ গুলো আমরা কালো পাবো বা ডার্ক পাবো। তা আরেকটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে যে হলুদ কার্ভটা হচ্ছে ফ্যাটের জন্য এবং ব্লু কার্ভটা হচ্ছে ওয়াটারের জন্য। এই ফ্যাট তার 63% এই লঙ্গিটিউডাল ম্যাগনেটাইজেশনে ফিরে আসতে সময় লাগে হচ্ছে 300 সেকেন্ড, 300 মিলি সেকেন্ড। আর ওয়াটারের তার 63% লঙ্গিটিউডিনাল ম্যাগনেটাইজেশনে ফিরে আসতে সময় লাগে অলমোস্ট 600 মিলি সেকেন্ড। তার মানে এই যে দুইটা টিস্যুর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে আমরা ছবিতে ডিফারেন্ট টিস্যু কন্ট্রাস্ট দেখতে পারি। এরকম ফ্যাট ওয়াটারের মতো আমরা অন্যান্য যে টিস্যু গুলো আছে, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, তো প্রতিটা আলাদা আলাদা টিস্যুর একটা নির্দিষ্ট T1 টাইম আছে, অর্থাৎ কোন টাইমে ওই টিস্যুটা তার 100% অথবা 63% ম্যাগনেটাইজেশনে ফিরে যাবে, লঙ্গিটিউডাল ম্যাগনেটাইজেশনে ফিরে যাবে, এরকম প্রতিটা টিস্যুর একটা নির্দিষ্ট টাইমিং আছে। এবং এই টাইমিং এর উপর নির্ভর করে কন্ট্রাস্টটা, ইমেজের কন্ট্রাস্টটা তৈরি হয়। তাহলে এই সময়ে যদি এই টিআর এ আমরা দেখতে পারি যে T1 ওয়েটেড ইমেজ পাওয়া যায় এই সময়ে, এবং T1 ওয়েটেড এ যে ফ্যাট আছে, ফ্যাটটা হলো ভেরি ব্রাইট, অর্থাৎ অনেক সাদা হয়। তারপর হোয়াইট ম্যাটারটা কোয়াইট ব্রাইট, মোটামুটি সাদা হয়। গ্রে ম্যাটারটা লেস ব্রাইট, মানে হোয়াইট ম্যাটারের চেয়ে তুলনামূলকভাবে কম সাদা হয়। এবং সিএসএফ টা কোয়াইট ডার্ক হয়, অর্থাৎ সিএসএফ টা ব্ল্যাক হয়। তাহলে সিএসএফ কোনটা, এই কালো যে লাইনটা এটা হচ্ছে সিএসএফ, কারণ এটা ওয়াটারের T1 টাইমটা অনেক লম্বা এই ফ্যাটের তুলনায়। এখন রিপিটেশন টাইম, বিভিন্ন ধরনের টাইমিং ইউজ করে বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায়। এটাই এখানে বোঝানো হয়েছে যে যদি TR20 ইউজ করা হয় তাহলে এই ধরনের ছবি পাওয়া যাবে, ছবির মধ্যে তেমন একটা কন্ট্রাস্ট ডিফারেন্স পাওয়া যাবে না। এবং এটা একটা, যত টিআর কম হবে তত T1 ওয়েটিং হবে, এবং যত টিআর বেশি হবে তত T2 ওয়েটিং হবে। TR50 হলে এরকম ছবি দেখা যাবে। এখানে কিন্তু আমাদের কোনো
গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের মধ্যে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। তারপর টিআর যদি 100 হয় তাহলে কন্ট্রাস্টটা একটু ভালো হবে। এখানে দেখা যাচ্ছে হালকা একটু হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে ভিতরে যে কালো কালো। কিন্তু যদি টিআর 400 দেওয়া হয় তাহলে অনেক সুন্দরভাবে ব্রেনের হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার ডিফারেন্স ভাবে বোঝা যায়, আলাদা করা যায় যে এই ভিতরের যে কালো অংশগুলো এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার, এবং বাইরের যে সাদা অংশগুলো ব্রেনের এগুলো হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে কিভাবে টিআর একটা ইমেজের কন্ট্রাস্ট ঠিক করে এগুলো আমরা বুঝতে পারলাম। তো এখন আসি টি তে, অর্থাৎ ইকো টাইম। তো ইকো টাইমটা আমি আগেও বুঝাইছি যে টাইম বিটুইন দ্য রেডিও ফ্রিকোয়েন্সি এক্সাইটেশন পালস এন্ড মিডল অফ ইকো, তো ম্যাক্সিমাম সিগন্যাল। তো ইকোটা হচ্ছে যে সিগন্যাল টাইম, সবচেয়ে সর্বোচ্চ সিগন্যালটা যেই টাইমে পাওয়া যায় ওটা হচ্ছে ইকো টাইম। তাহলে আমরা এখানে প্রথমে 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে এই সময় এসে আমরা সিগন্যালটা পাইলাম। তাহলে এই 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস এবং সিগন্যাল পাওয়ার মধ্যে যে সময়টা এটা হচ্ছে ইকো টাইম। সিগন্যাল পাওয়ার পরে আবার আমরা 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস মেশিন অ্যাপ্লাই করলো, তখন আবার এটা হচ্ছে টিআর, অর্থাৎ রিপিটেশন টাইম। তো দুইটা 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালসের মধ্যে যে সময় সেটা হচ্ছে টিআর, রিপিটেশন টাইম। এবং প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি পালস এবং সিগন্যাল সিগন্যাল নেওয়ার সময় এই সময়টা হচ্ছে ইকো টাইম। এখন ইকো টাইম ডিটারমাইন্স দ্য ইনফ্লুয়েন্স অফ টি টু অন ইমেজ কন্ট্রাস্ট, অর্থাৎ একটা ইমেজের টি টু বৈশিষ্ট্য তা কতটুকু হবে এটা টির উপর নির্ভর করে। যদি শর্ট টি হয়, অর্থাৎ টি টাইম যদি শর্ট হয় তাহলে টি টু বৈশিষ্ট্যটা কম পাওয়া যায় ইমেজের মধ্যে। আবার টি টু টাইম যদি লম্বা হয় তাহলে স্ট্রং টি টু ওয়েটিং, অর্থাৎ টিস্যুর মধ্যে টি টু বৈশিষ্ট্যটা বেশি পাওয়া যায়। তাহলে যেসব টিস্যুর টি টু টাইম শর্ট ওই টিস্যুগুলো কি দেখাবে, ডার্ক দেখাবে, অর্থাৎ ইমেজে ডার্ক হবে, কালো হবে। আবার যেসব টিস্যুর টি টু টাইম লম্বা সেগুলো ইমেজে ব্রাইট আসবে। তো এখন আমরা দেখি যে টি টু বৈশিষ্ট্যটা নির্ভর করে ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনের উপর। তো ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা হচ্ছে যে এক্স ওয়াই অ্যাক্সিসে যেই, এখন দেখি যে এই যে হলুদ কালার যে লাইনটা এটা একটা এক ধরনের টিস্যু, এবং এই লাল কালার যে লাইনটা এটা হচ্ছে আরেক ধরনের টিস্যু। এখন দেখা যায় যে যে রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে এই দুইটা টিস্যুরই ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা থাকে 100%। কিন্তু যত সময় যায় তত এই দুইটা টিস্যুর ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা কমতে থাকে, এবং এই লাল টিস্যুটার ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা দ্রুত কমে যায়, এবং হলুদ টিস্যুটার ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনটা ধীরে ধীরে কমে যায়। এখন এই লাল টিস্যুটার 37% আসতে অনেক দ্রুত 37% চলে আসে, কিন্তু হলুদ টিস্যুটার 37% ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনে আসতে বেশি সময় লাগে। এই যে দুইটা ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে টি টু বৈশিষ্ট্য তৈরি হয় দুইটা টিস্যুর মধ্যে। তো এরকম ভাবে যে আমরা যদি চিন্তা করি যে একটা ইমেজের মধ্যে যত ধরনের টিস্যু থাকে, ফ্যাট, তারপরে সিএসএফ বা ওয়াটার, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, তো প্রতিটা টিস্যুরই এক একটা আলাদা আলাদা টাইমিং আছে এই 37% ট্রান্সভার্স ম্যাগনেটাইজেশনে আসছে। এবং এই টাইমিং এর কারণে একটা ইমেজের মধ্যে টি টু বৈশিষ্ট্যগুলো দেখা যায়।
তো এখন এই ছবিটা যদি দেখি যে ইকো টাইম কিভাবে এবং টিআর, ইকো টাইম এবং টিআর কিভাবে একটা একটা ছবির উপর ইফেক্ট করে। তো প্রথম ছবিটা আমরা দেখি যে এই ছবিটাতে, তো এই ছবিটা হচ্ছে শর্ট টি এবং শর্ট টিআর ব্যবহার করা হয়েছে এবং এর ফলে T1 ওয়েটেড ইমেজ পাওয়া গেছে। তো T1 ওয়েটেড ইমেজ আমরা বুঝবো কিভাবে, সেটা হচ্ছে এই যে সিএসএফ দেখে বুঝবো যে সিএসএফ টা ডার্ক দেখা যাচ্ছে এবং ব্রেনের হোয়াইট ম্যাটারটা সাদা দেখা যাচ্ছে। আর যদি আমরা এই T2 ইমেজটা লক্ষ্য করি, T2 ইমেজটার মানে হচ্ছে লং টিআর অর্থাৎ লম্বা টিআর টাইম এবং লং টি অর্থাৎ লম্বা ইকো টাইম ব্যবহার করা হচ্ছে, যার ফলে T2 ইমেজ পাওয়া গেছে। যদি টিআর বেশি হয় এবং টি বেশি হয় তাহলে আমরা T2 ইমেজ পাবো। এবং T2 ইমেজে দেখতে পাচ্ছি আমরা যে সিএসএফ, ব্রেনের ভিতরে সিএসএফ, এই সিএসএফ টা ব্রাইট দেখা যাচ্ছে এবং ব্রেনের যে হোয়াইট ম্যাটার এটা ডার্ক দেখা যাচ্ছে। কিন্তু T1 কিন্তু তার উল্টা ছিল। এখন এর মধ্যবর্তী একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে পিডি। এই পিডি হচ্ছে প্রোটন ডেনসিটি। এই পিডি হয় কিভাবে, যখন লং টিআর ইউজ করা হয় কিন্তু এর সাথে শর্ট টিই দেওয়া হয়, অর্থাৎ লম্বা টিআর কিন্তু কম টি, এই টাইমিং এর মাধ্যমে আমরা পিডি ইমেজ বা প্রোটন ডেনসিটি ইমেজ পাই। আরেকটা ইমেজ হচ্ছে মানে খারাপ ইমেজ। যে খারাপ ইমেজটা আসে কখন, যখন শর্ট টিআর অর্থাৎ টিআর শর্ট থাকবে কিন্তু টি লং থাকবে, তখন কিন্তু আমরা এরকম বাজে ছবি পাবো, অর্থাৎ কোনো কন্ট্রাস্টে বোঝা যাবে না টিস্যুগুলোর মধ্যে। তো আশা করি এই ছবির মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে কিভাবে টিআর এবং টি এর উপর ইমেজের কন্ট্রাস্ট নির্ভর করে এবং কিভাবে T1 T2 ইমেজ গুলো হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে টিআর এবং টি পরিবর্তন করে এই টিস্যু কন্ট্রাস্ট গুলো তৈরি করা হয়। পিডি ইমেজের একটু বৈশিষ্ট্য গুলো একটু তো আমাকে বলেন এখানে তো। আচ্ছা, পিডি ইমেজ তৈরি হবে যখন লং টিআর এবং শর্ট টি ইউজ করা হবে, লম্বা টিআর টাইম কিন্তু কম ইকো টাইম। এবং পিডি ইমেজের বৈশিষ্ট্য হচ্ছে যে পিডি ইমেজে যে আমাদের ব্রেনের যে হোয়াইট ম্যাটার, এই হোয়াইট ম্যাটার গুলো ডার্ক হবে এবং গ্রে ম্যাটার গুলো ব্রাইট হবে। পিডি ইমেজে T1 ইমেজের চেয়ে ভালো ডিফারেন্স পাওয়া যাবে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের মধ্যে। এবং সিএসএফ টাও ডার্ক হবে, সিএসএফ টা ডার্ক হবে। হ্যাঁ, এটা হচ্ছে T1 এবং T2 সম্মিলিত একটা একটা ইমেজ। তো এখন হচ্ছে এই একটা চার্ট দেখা যাচ্ছে, যে এই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে T1 ওয়েটেড ইমেজ তৈরি করতে হলে আমাদের টিআর এবং টি কিভাবে ইউজ করতে হবে। অর্থাৎ যদি শর্ট শর্ট টিআর এবং শর্ট টি দিই তাহলে আমরা T1 ওয়েটেড ইমেজ পাবো, এবং লং টিআর এবং লং টি দিলে আমরা T2 ওয়েটেড ইমেজ পাবো, এবং লং টিআর এবং শর্ট টি দিলে আমরা প্রোটন ডেনসিটি ওয়েটেড ইমেজ পাবো। এবং এই চার্টে যে কোন কোন ওয়েটেড ইমেজে T1 ওয়েটেড ইমেজে কোন কোন টিস্যু গুলা কিরকম দেখা যায় এবং T2 ওয়েটেড ইমেজে কোন কোন টিস্যু গুলা কিরকম দেখা যায়, এরকম একটা লিস্ট দেওয়া আছে। এবং এখানে বিভিন্ন হেমোরেজের ব্লাডের শো দেওয়া আছে। তো আমার মেন জিনিসটা হচ্ছে ফ্যাট এবং সিএসএফ বা ওয়াটার। তো সবসময় মনে রাখতে হবে যে T1 ওয়েটেড ইমেজে সবসময় লিকুইড বা ওয়াটার যেখানে থাকবে ফ্লুইড সেটা ডার্ক হবে এবং T2 ওয়েটেড ইমেজে ব্রাইট হবে। এটা হচ্ছে মেন পার্থক্য